সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, অনেক দিন পরে আজকে আপনাদের সামনে এলাম একটি ভিডিও করার জন্য। একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকে আসলে রাজপথে রাজনীতির এত রকম ব্যস্ততা যে আপনাদের সঙ্গে বিভিন্ন থটস নিয়ে যেমন আগে আলোচনা করতাম সেটা সময় করে উঠতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার দর্শকদের কাছে, এবং আমি খুব দ্রুতই এই কাজগুলো থেকে একটু ফ্রি হয়ে আপনাদের সঙ্গে রেগুলার আবার দেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যেটি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে এলাম সেটি হলো জুলাই প্রোক্লেমেশন। এই যে একটি লিফলেট দেখতে পাচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে সারা বাংলাদেশে এই লিফলেট বিতরণ এবং জনসংযোগের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির একটি কর্মসূচি শুরু করা হয়েছে। তো আসলে এখন যে প্রশ্নটি উঠছে মানুষের মনে, যে এই যে ৩১শে ডিসেম্বর কিন্তু ঢাকায় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য কিন্তু একটি প্রোগ্রাম কল করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে আসলে এই প্রোগ্রাম থেকে জুলাই প্রোক্লেমেশনটা ঘোষণা করা হবে না, বরং এই আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে, এবং সরকার এই ঘোষণাপত্রটি তৈরি করবে বলে সে সময় আমাদেরকে আশ্বাস দেয়। এবং সেজন্য আমরা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিই যে এর মধ্যেই এই ঘোষণাপত্রটি প্রকাশ করতে হবে। তো সম্প্রতি মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ উপদেষ্টা, এখন বর্তমানে তিনি একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তো তিনি ইতিমধ্যে বলেছেন যে সরকার সরাসরি এই প্রোক্লেমেশনটা ঘোষণা করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে। ফ্যাসিলিটেট বলতে কি, সুযোগ সুবিধা করে এই জিনিসটা যেন করা যায় তার জন্য যে সাপোর্টগুলো প্রয়োজন সেই সাপোর্টগুলো সরকার দেবে। কিন্তু এই ঘোষণাটা মূলত এই যে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা যারা এই আন্দোলনরত শিক্ষার্থী, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা নেতৃত্বে আছে তাদের হাত ধরেই মূলত এই জুলাই প্রোক্লেমেশনটা আসতে হবে। এখন এই জুলাই প্রোক্লেমেশনটা কি আসলে, এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ছোট করে আলোচনা করি, কারণ অনেকেই জিনিসটা বুঝতে পারছেন না। এখানে দুটো বিষয় বলবো। প্রথমত হলো প্রোক্লেমেশন মানে হলো ঘোষণা। তো জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই আগস্ট মাসে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবটাকে একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র তৈরি করা হবে। এই ঘোষণাপত্রে কি থাকবে? ঘোষণাপত্রে থাকবে যে এই যে বিগত 15 বছর যে হাসিনা সরকারের যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসনের সময়ে যে অন্যায় অনাচারগুলো হয়েছে, সেখানে যে মানুষের উপরে যে জুলুম নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করা হয়েছে, তাছাড়া আপনারা জানেন যে মানুষের যে মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছে, ভোটাধিকার নষ্ট করা হয়েছে, এগুলোর প্রেক্ষিতে সারা বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল। সেই ছাত্র জনতার যে জেগে ওঠা, এই জেগে ওঠার মাধ্যমে একটি ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি হয়, এবং সেই বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ 2.0 নামের একটি বাংলাদেশের নতুন ভার্সন সৃষ্টি করা হয়। তো এই যে নতুন ভার্সনটা সৃষ্টি করা হচ্ছে সেটাকেই ঘোষণা দিতে হবে এই ঘোষণাপত্রের মাধ্যমে। যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র নামে কিন্তু একটা ঘোষণাপত্র ছিল। আপনারা যদি বাংলাদেশের সংবিধান দেখেন, এটা আমার কাছে আছে সংবিধান, একটু আপনাদেরকে আমি দেখাতে পারবো, হয়তো একটু আগে প্রিপারেশন নিয়ে নিলে জিনিসটা আপনাদেরকে দেখাতে একটু সময় কম খরচ হতো, কিন্তু এখন একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি খুঁজতে খুঁজতে আপনাদেরকে বলি। এই জুলাই এই ঘোষণাপত্রটা হলো যে ধরেন ফরাসি বিপ্লবের সময় হয়েছে, বা পরবর্তীতে আমেরিকা, আলজেরিয়া, বিভিন্ন দেশে যখন কোনো বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে স্বীকৃতি দিতে একটি ঘোষণাপত্র ছিল। তো তেমনই একটি ঘোষণাপত্র আমাদের জন্য থাকবে। সেই ঘোষণাপত্রে এই যে কি কি জিনিস থাকবে সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে বলেছি। এটা যদি না করা হয় তাহলে আসলে এই ঘোষণাপত্রের যে এই বিপ্লবের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। আজ থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর পরে যদি কোনো সরকার এদেশের ক্ষমতায় বসে তারা যদি দাবি করে যে এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এরা আসলে বিপ্লবী নয়, এরা আসলে সন্ত্রাসী বা এরা আসলে রাষ্ট্রদ্রোহী,
এমন কোনো ঘটনা কিন্তু চাইলে কিন্তু তারা সে সময় কিন্তু ঘটিয়ে দিতে পারে। এই যে দি প্রোক্লেমেশন অর্ডার 1977, এই যে এখানে একটা বলা হচ্ছে, তো এখানে প্রোক্লেমেশনের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনটা, সেই আন্দোলনটাকে কিন্তু স্বীকৃতি দেয়া হয়েছিল। তো এখন আমাদের এই বিপ্লবের স্বীকৃতির জন্য এরকম একটি স্বীকৃতি, এই যে সেকেন্ড শিডিউল সংবিধানের দ্বিতীয় যেটি তফসিল, সেখানে আছে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র। তো এখানে বলা হয়েছিল যে আসলে কি কারণে কিভাবে এই স্বাধীনতাটি ঘোষণা করা হলো, এবং সে কারণে মূলত এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতাটাকে বৈধ তা পেয়েছে এদেশের মানুষের কাছে বা এদেশের ইতিহাসে। তো আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে যদি এই যে পতিত স্বৈরাচার তারা যদি আবার ক্ষমতায় আসে এবং আসার পরে এই আন্দোলনকারীদেরকে যদি সন্ত্রাসী বলে, তাদেরকে যদি জেল দেয়, তাদেরকে যদি ফাঁসি দেয়, তখন কিন্তু আসলে এর পাল্টা কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না, কারণ আমরা এই বিপ্লবের কোনো বৈধ স্বীকৃতি পাইনি। আপনারা জানেন যে বাংলাদেশে 1975 সালে বীর মুক্তিযোদ্ধা কিছু সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা একটি বিপ্লব সৃষ্টি হয়েছিল। সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের প্রথম স্বৈরাচার যিনি শেখ মুজিব এবং তার যে বাকশাল, সেই বাকশালের কিন্তু পতন ঘটেছিল এই বিপ্লবের মাধ্যমে, সেনা কর্মকর্তাদের এই বিপ্লবের মাধ্যমে। কিন্তু সেই বিপ্লবের কিন্তু কোনো প্রোক্লেমেশন ছিল না, সেই বিপ্লবের কিন্তু কোনো ঘোষণাপত্র ছিল না, সেই কারণে সেই বিপ্লবের কোনো স্বীকৃতি নেই। কিন্তু সে কারণে আজকে এই 75-এর যারা হিরো ছিল, 75-এর যারা নায়ক, পরবর্তীতে কিন্তু তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই হাসিনা যখন আবার ক্ষমতায় এসেছে, এই যে 75 বিপ্লবের যে মহানায়ক যারা ছিল তাদেরকে কিন্তু ফাঁসির আদেশ দিয়েছে এবং অনেকের ফাঁসি কার্যকর করেছে। এবং সম্প্রতি মেজর ডালিম, যিনি দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন, যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু মানুষের সামনে নিয়ে এসেছেন এবং তাদের বক্তব্যগুলো পরিষ্কার হয়েছে। তো আজকে যদি এই জুলাই প্রোক্লেমেশনটা যদি ঘোষণা করা না হয়, এই ঘোষণাপত্র যদি না দেওয়া হয়, তাহলে আজ থেকে 15-20 বছর পরে আবার কখনো আমাদের মতো যারা আজকে আন্দোলন করেছে বা আজকে যারা ছাত্র সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, এরাও কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে এদের গলায় কিন্তু ফাঁসির দড়ি কিন্তু ঝুলে যেতে পারে। তো সেজন্যই মূলত আর এই বিপ্লবটাকে স্থায়িত্ব দেওয়ার জন্যই এই জুলাই প্রোক্লেমেশনটা প্রয়োজন, এবং এই জুলাই প্রোক্লেমেশনের ভিত্তিতে আমরা একটা নতুন সংবিধান পেতে পারি, এবং সেটার মাধ্যমে মূলত আমরা এই বাংলাদেশ 2.0-কে আমরা বাস্তবায়ন করব। এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জন্য আমরা 7টি দফাকে ড্রাফট করেছি। এই 7টি দফা আমাদের রয়েছে, এগুলো একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং খুব ছোট করে ব্যাখ্যা করব। প্রথম দফাটি হলো জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। দর্শক, আপনারা আমরা সকলেই বলছি যে এই যে আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা কিন্তু শহীদ, তারা কিন্তু দেশের জন্য কিন্তু জীবন দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো দলিলে, রাষ্ট্রীয় কোনো আইনে কোথাও কিন্তু এদেরকে শহীদ বলে এখনো কিন্তু ঘোষণা করা হয়নি। তো পরবর্তীতে যদি এদেরকে যদি বলা হয় যে না, এরা শহীদ নয়, এরা বিচ্ছিন্নতাবাদী, এরা রাষ্ট্রদ্রোহী হয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের গুলি খেয়ে মারা গেছে, তো তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। সেই কারণেই আমরা এই প্রথম দফায় এটি বলেছি যে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দফা, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে যেরকম আমাদের মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে, এই যে শেখ মুজিবের নেতৃত্বে যে এই সে সময়ে যে যুদ্ধটি হয়েছিল স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, তো তেমনভাবে এই আন্দোলনটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে সেটি পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। এই আন্দোলনে বিএনপি, জামাত বা আরও অন্যান্য দলগুলো তারাও কিন্তু অংশগ্রহণ করেছে, কিন্তু তারা কিন্তু তাদের নিজস্ব ব্যানার ব্যবহার করে অংশগ্রহণ করেনি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যখন মির্জা ফখরুল সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে এই আন্দোলনের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা আছে কিনা, তিনি কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে এই আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনে, এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তাই বলে কি বিএনপির আসলেই কোনো সংশ্লিষ্টতা নেই? না, এমনটি নয়। বিএনপির নেতাকর্মীরা সবাই আমাদের এই আন্দোলনের সঙ্গে কিন্তু ছিল, কিন্তু তারা কিন্তু সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে আন্দোলন করেছে, তারা কিন্তু বিএনপির কিন্তু ব্যানার নিয়ে কিন্তু আন্দোলনটা করতে পারেনি। তো তাই এই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বটাকে পরিষ্কারভাবে এই ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে।
তৃতীয় যে দফাটি আমরা বলেছি, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। যারা এই আওয়ামী লীগ করে এবং তাদের দলীয় নেতাকর্মী যারা এই খুনের সঙ্গে জড়িত, ছাত্র হত্যার সঙ্গে যারা জড়িত, এবং পুলিশ থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য স্তরের ব্যক্তি যারা এগুলোর সঙ্গে জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, না হলে আমাদের এই শহীদদের রক্তের সাথে একটি বেইমানি হবে। তো সেটাও কিন্তু আমরা এই ঘোষণাপত্রে রাখার জন্য দাবি জানিয়েছি। চতুর্থ দফা সেটি বলা হচ্ছে 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। 47 সালে কিন্তু আমরা ভারতীয় উপমহাদেশ থেকে ভেঙে কিন্তু আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলাম, এবং 71 সালে কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করেছিলাম, এবং 2024 সালের জুলাইয়ে এই যে গণ অভ্যুত্থান, এই যে বিপ্লব, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ 2.0 ভার্সন নামে আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। কিন্তু এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস কিন্তু দীর্ঘ ইতিহাস, সেটা কিন্তু 47 থেকে শুরু হয়েছে, 71 হয়ে আজকে 2024-এ এসেছে। তো 2024-এর এই আন্দোলনটাকে বা গণ অভ্যুত্থানকে হাইলাইট করতে গিয়ে 71 বা 47-কে যদি অস্বীকার করা হয় বা সেগুলো যদি চাপা পড়ে যায়, তা হবে অত্যন্ত একটি ঘৃণ্য কাজ। তাই এই জুলাই ঘোষণাপত্রে এগুলোর একটা ধারাবাহিকতা রেখে পরিষ্কারভাবে এগুলো উল্লেখ করতে হবে, সেটির কথা কিন্তু আমরা বলেছি। 5 নম্বর দফা যেটি বলা হচ্ছে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে বর্তমানে সংবিধান রয়েছে, এটা কিন্তু একটা ফ্যাসিবাদের একটা কাঠামো। এখানে এমনভাবে এই সংবিধানটি 72 সালে ইন্ডিয়া আমাদেরকে তৈরি করে দিয়েছিল যে যার ফলে শেখ মুজিব যখন ক্ষমতায় বসবে তার হাতে যেন সমস্ত ক্ষমতা কুক্ষিগত থাকে, এবং শেখ মুজিবের মাধ্যমে ভারত যেন এই ক্ষমতাগুলোর ব্যবহার করতে পারে। এবং সেই 72-এর সংবিধানটাই কিন্তু এখন পর্যন্ত চলে আসছে। মাঝে মাঝে ছোট ছোট কিছু অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হয়েছে, কিন্তু মূল স্পিরিটটা কিন্তু একই থেকে গেছে। তাই এই সংবিধানের আলোকে, যে এই সংবিধানের অধীনে যে সরকারই আসুক না কেন, তারাই কিন্তু ওই যন্ত্রের ভেতরে কিন্তু বসে যাবে। ওই যে একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো আমাদের এই সংবিধানটাই আসলে লঙ্কা, এই লঙ্কায় এসে যে বসবে সে হবে রাবণ। আজকে আওয়ামী লীগ হয়েছে, কালকে অন্য কোনো দল এই সংবিধানের অধীনে যদি ক্ষমতায় আসে, এই সংবিধান তাদেরকে ওই রকম ফ্যাসিলিটি দিয়ে রেখেছে যে তারাও যেন এই আওয়ামী লীগের মতো করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারে। তো সেইটাকে বাতিল করে আমরা একটা নতুন সংবিধান চাই, যেখানে মানুষের যে মনের যে আশা, মনের যে চাওয়া, সেটা যেন বাস্তবায়ন হয়। তো এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তো এই গণপরিষদ গঠনের এই বিষয়টা অনেক লম্বা একটু আলোচনা করতে হবে। এটার জন্য আমি পরবর্তীতে সময় পেলে আরও একটি ভিডিও করব। আপনারা চাইলে একটু গুগল করে দেখে নিতে পারেন যে গণপরিষদ বিষয়টা কি। গণপরিষদ আসলে মূলত সংবিধান কে প্রণয়ন করার জন্য, সংবিধানকে পাশ করার জন্য কাইন্ড অফ সংসদ। এই সংসদে এখানে যারা নির্বাচিত যারা থাকে, এই গণপরিষদে এরকম নির্বাচিত ব্যক্তিবর্গ থাকে, এবং তারা এই সংবিধানটা পাশ করবে। 6 নম্বর দফা যেটি বলা হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। অর্থাৎ আমরা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি, এই সংবিধানকে আস্থা করে ছুঁড়ে ফেলে আমরা যে নতুন বাংলাদেশের 2.0 চাচ্ছি, সেখানে মানুষের যে নাগরিক পরিচয় সেটাই মুখ্য হবে। সে এখানে কি হিন্দু নাকি মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, সে নারী না পুরুষ না হিজড়া না অন্য কিছু, এগুলো এখানে মুখ্য হবে না। সেই ব্যক্তির কতখানি যোগ্যতা রয়েছে, সেই ব্যক্তির কতখানি শিক্ষা রয়েছে, সেই ব্যক্তির সততা কতখানি রয়েছে, সেই ব্যক্তির দেশপ্রেম কতখানি রয়েছে, এগুলোর ভিত্তিতে একজন নাগরিক মহান হয়ে উঠবে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই দেশটা কিন্তু পরিচালিত হবে, এবং তাদের দ্বারাই কিন্তু দেশটা পরিচালিত হবে। সেই কথাটা কিন্তু এই 6ষ্ঠ দফায় বলা হচ্ছে। এবং 7ম যেটি সর্বশেষ দফা, সেটাতে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারের উৎখাত করা ছিল না, বরং গত 53 বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে হবে, সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে। এই জায়গায় একটি বিষয় খুবই কিন্তু কনফ্লিক্টিং রয়েছে, খুবই কনফিউজিং। প্রতিনিয়ত সব টকশোতে বলেন বা সব জায়গায় কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটি আলোচনা হচ্ছে যে বিএনপি এখানে বারবার বলার চেষ্টা করছে যে এই আন্দোলনটি সরকার উৎখাতের, ফ্যাসিবাদী সরকার বা আওয়ামী সরকার উৎখাতের আন্দোলন ছিল, কিন্তু ছাত্ররা
বা যারা এই আন্দোলনের নেতৃত্ব ছিল তারা কিন্তু বলছে যে না, এই আন্দোলনটি শুধুমাত্র এই সরকারের পতনের কিন্তু আন্দোলন ছিল না। এই জায়গায় একটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, বিগত 15 বছর যাবৎ কিন্তু বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দলগুলো তারা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান তৈরি করে রেখেছে। এই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনের সফলতা এসেছে। কিন্তু এখানে এখন বিএনপি যেটি বলার চেষ্টা করছে যে আন্দোলনটি শুধুই সরকার পতনের আন্দোলন ছিল, মোটেও কিন্তু তেমনটি ছিল না। কারণ এটি যদি শুধুই সরকার পতনের আন্দোলন হতো তাহলে ইতিপূর্বে বিএনপি বা জামাত বা অন্যান্য বিরোধী দলগুলো এই দীর্ঘ সময় ধরে যে তিনটি নির্বাচন হয়েছে সেই তিনটি নির্বাচন কেন্দ্রিক এবং তার আগে পরে সব সময় তারা যে সরকার পতনের যে ডাক দিয়েছে সেই ডাকে কিন্তু মানুষ সাড়া দেয়নি। এদেশের জনগণ কিন্তু তাদের পক্ষে কিন্তু সাড়া দেয়নি। জনগণের মনে কিন্তু একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আজকে আওয়ামী লীগ যা করছে বিএনপি আসলেও হয়তো তাই করবে, কারণ তাদের অতীত রেকর্ড যে খুব ভালো ছিল এটা বলা যাবে না। তবে আজকে আমাদের এই যে মহান বিপ্লবের মাধ্যমে এই দীর্ঘ 15 বছর তারা যে জুলুম নিপীড়নের শিকার হয়েছে তার মাধ্যমে আমি মনে করি তাদের মধ্যে একটা আত্মশুদ্ধি আসবে এবং তারা নতুন বাংলাদেশকে নতুন রূপে আসলে পরিচালনা করার চেষ্টা করবে। তাই মানে এক বাক্যে আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি তুলনা করা হয় সমমনা বা সমমানের বা একই রকম চরিত্র হিসেবে, সেটিকে আসলে আমি অনুচিত মনে করি। এটা আসলে কখনোই ঠিক হবে না। কিন্তু ওই যেটি আমি বললাম যে আসলে এই আন্দোলনটি শুধুমাত্র কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না। সরকার পতনের আন্দোলন যদি হতো তাহলে এই মানুষেরা অনেক আগেই কিন্তু এই বিএনপি বা অন্যদের সঙ্গে যারা আন্দোলনে ছিল, তখন আমরাও ছিলাম আন্দোলনে, বিএনপির নেতৃত্বে আমরা কিন্তু এই আন্দোলনে ছিলাম। আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখলে আপনি জানতে পারবেন যে আমরা কিন্তু খুব শক্তভাবে অ্যাক্টিভলি কিন্তু বিএনপির নেতৃত্বে কিন্তু সেই আন্দোলন আমরা করেছি। কিন্তু সেই আন্দোলন করে আমরা কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাইনি। সর্বশেষ আমরা ছাত্র জনতা যখন আন্দোলনের মাধ্যমে ডাক দিয়েছি সারা দেশের জনগণকে যে এই যে ফ্যাসিস্ট সরকার, এখানে যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে সেটার মাধ্যমে যে মানুষের উপরে যে যুগ যুগ ধরে 53 বছর ধরে যে বৈষম্য এবং শোষণ চালানো হচ্ছে সেই শোষণকে শেষ করার জন্য একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপনের জন্য এই সরকারের পতন করতে হবে। হ্যাঁ, সরকারের পতন করতে হবে, সেই সরকার পতনের আন্দোলন ছিল, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম যে এই 53 বছরের যে বৈষম্য শোষণ এবং ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার এখানে হলো মানে কি বলবো যে ইনগারেশন যেটাকে বলে উদ্বোধন বা চালু করা, এইটার উপরে ভিত্তি করে কিন্তু ছাত্র জনতা আন্দোলন করেছে। শুধুমাত্র হাসিনাকে ফেলে দিলাম, দেওয়ার পরে অন্য কোনো দল ক্ষমতায় চলে আসলো, তারা আবার তাদের মতো করে দেশ চালালো, এটার জন্য কিন্তু এত মানুষ কিন্তু জীবন দেয়নি। এত ছাত্র, এত জনতা, এত শ্রমিক, এত মানুষ, অনেক সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছিল নতুন একটি বাংলাদেশের জন্য। তো আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ইতিমধ্যে, আমি আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি যে এই জুলাই প্রোক্লামেশনটা আসলে কি এবং জুলাই প্রোক্লামেশনটা আসলে কেন দরকার। আপনারা ভিডিওটি শুনে নেওয়ার পরে আপনারা নিজেরাই বিচার করুন যে আসলে এটি প্রয়োজন আছে কিনা। যদি এটা প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সমস্বরে বলুন, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।